জিওফ্রে চসারের দ্য ক্যান্টারবেরি টেলসের জগতে স্বাগত। আজ আমরা এর অসাধারণ সূচনা অর্থাৎ দ্য জেনারেল প্রোলগ নিয়ে একেবারে গভীরে যাব। কিভাবে শুধুমাত্র একটি লেখা ইংরেজি সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দিল, চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। এই বিখ্যাত লাইনগুলো দিয়েই চসার তার মহাকাব্য শুরু করেছিলেন। ভাবুন তো, এপ্রিলের মিষ্টি বৃষ্টি মার্চের শুকনো মাটিকে ভিজিয়ে দিচ্ছে, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। ঠিক এমনই একটা সময় মানুষের মনেও নতুন করে ঘোরার ইচ্ছে জাগে। এই লাইনগুলো শুধু প্রকৃতির বর্ণনা নয়, বরং একটা নতুন শুরু আর এক পবিত্র যাত্রার আবহ তৈরি করে দেয়। এখানে যা লেখা আছে সেটা কিন্তু একটুও বাড়িয়ে বলা হচ্ছে না। চসারের এই কাজটা ছিল ইংরেজি ভাষার জন্য একটা বিরাট মুহূর্ত। এর আগে ভালো সাহিত্য মানেই ছিল ল্যাটিন বা ফরাসি ভাষায় লেখা, কিন্তু চসার দেখালেন যে সাধারণ মানুষের মুখের ভাষাতেও অসাধারণ সাহিত্য সৃষ্টি করা সম্ভব। আর এই বিপ্লবের পেছনের মানুষটি ছিলেন জিওফ্রে চসার, যাকে আমরা ভালোবেসে ইংরেজি কবিতার জনক বলে ডাকি। চলুন তার জীবনটা একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। চসারের জীবনটা কিন্তু বেশ বৈচিত্র্যময় ছিল। ভাবুন, এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েও তিনি রাজার দরবারে কর্মকর্তা, কূটনীতিক, এমনকি সৈনিক হিসেবেও কাজ করেছেন। আর এই যে সমাজের সব স্তরের মানুষের সাথে মেশার সুযোগ, এই অভিজ্ঞতাই তাকে সমাজের একটা নিখুঁত ছবি আঁকতে সাহায্য করেছিল, যা আমরা তার লেখায় পাই। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চসারের সময় লেখাপড়ার ভাষা ছিল ল্যাটিন আর রাজদরবারের ভাষা ছিল ফরাসি। সেই সময়ে দাঁড়িয়ে চসার একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন। তিনি তার সেরা কাজটা লিখলেন সাধারণ মানুষের মুখের ইংরেজিতে, আর এর ফলেই ইংরেজি ভাষাটা একটা সাহিত্যিক ভাষা হিসাবে সম্মান পেল। এবার আসা যাক তার সেই অমর সৃষ্টি দ্য ক্যান্টারবেরি টেলসের কথায়। এর প্রেক্ষাপটটা শুনলে খুব সাধারণ মনে হবে। কয়েকজন লোক মিলে তীর্থ করতে যাচ্ছে, কিন্তু চসারের হতে পড়ে এটাই হয়ে উঠেছে একটা অবিস্মরণীয় রোড ট্রিপের গল্প। চসার এখানে একটা দারুণ কৌশল ব্যবহার করেছেন, যাকে বলা হয় ফ্রেম স্টোরি বা কাঠামো কাহিনী। মানে মূল গল্পটা হলো ক্যান্টারবারির দিকে একটা তীর্থযাত্রা, আর এই যাত্রার কাঠামোটাকে ব্যবহার করে তিনি তীর্থযাত্রীদের মুখ দিয়ে অনেকগুলো আলাদা আলাদা গল্প বলিয়েছেন। ব্যাপারটা অনেকটা ছবির ফ্রেমের মতো, যেখানে তীর্থযাত্রাটা হলো ফ্রেম আর তার ভেতরে থাকা গল্পগুলো হলো এক একটা ছবি। তো গল্পের শুরুটা কোথায়? লন্ডনের ট্যাবার্ড ইন নামের একটা সরাইখানায়। কারা ছিল সেখানে? সমাজের সব পেশার প্রায় ৩০ জন তীর্থযাত্রী। আর তাদের উদ্দেশ্য কি? ক্যান্টারবারিতে সেন্ট থমাস বেকেটের মাজারে তীর্থ করতে যাওয়া। এই সাধারণ একটা প্লটেই চসার তার অসাধারণ সব চরিত্রকে এক জায়গায় নিয়ে আসেন। জেনারেল প্রোলগ কিন্তু শুধু গল্পের একটা ভূমিকা নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা আসলে ১৪০০ শতকের ইংরেজ সমাজের একটা জীবন্ত, নিখুঁত ছবি। মনে রাখতে হবে, চসারের সময়টা ছিল বিশাল পরিবর্তনের। একদিকে প্লেগের ভয়, কৃষক বিদ্রোহ, অন্যদিকে আবার নতুন মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, সব মিলিয়ে একটা টালমাটাল অবস্থা। আর চসারের এই তীর্থযাত্রীরা ছিলেন ঠিক সেই পরিবর্তনশীল বিশ্বেরই এক একটা জীবন্ত চরিত্র। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। চসার তার তীর্থযাত্রীদের দলে সমাজের প্রায় সব শ্রেণীর মানুষকে রেখেছেন। এখানে যেমন নাইট বা যোদ্ধারা আছেন, তেমনি আছেন চার্চের লোক, ব্যবসায়ী আর সাধারণ শ্রমিকও। মানে পুরো ইংল্যান্ডের একটা ছোট সংস্করণ যেন এই তীর্থযাত্রীদের দলটা। চসারের আসল জাদুটা কোথায় জানেন? সেটা হলো সমাজের আদর্শ আর বাস্তবের মধ্যেকার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখানো। চলুন দেখি তিনি কিভাবে এই কাজটা করেছেন। আর এই কাজটা তিনি করেছেন স্যাটায়ার বা ব্যঙ্গের মাধ্যমে। মানে হাসির ছলে একটু ঘুরিয়ে সমাজের বা মানুষের ভণ্ডামি আর দোষ ত্রুটিগুলোকে সবার সামনে তুলে ধরা। চসার প্রথমে আমাদের সামনে এমন একজনকে আনেন যিনি যেন সব গুণের আধার, দ্য নাইট। ভাবুন তো, একজন যোদ্ধা যিনি ১৫টা বড় বড় যুদ্ধ জিতেছেন, কিন্তু তারপরেও তিনি একেবারে শান্ত, নম্র আর সৎ। নাইট চরিত্রটা যেন পুরো দলের নৈতিকতার মাপকাঠি। এবার দেখুন চার্চের ভেতরে দুটো চেহারা। একদিকে আছেন আদর্শ পার্সন, একজন গরিব কিন্তু পবিত্র মনের যাজক, যিনি সত্যি মানুষের সেবা করেন। আর ঠিক তার উল্টো দিকে আছে দুর্নীতিগ্রস্ত পার্টনার, যে কিনা শূকরের হাড়কে যিশুর পবিত্র অবশেষ বলে বিক্রি করে, সাধারণ মানুষকে ঠকায়। এই তুলনার মাধ্যমে চসার ধর্মীয় ভণ্ডামিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই যে আদর্শ আর বাস্তবের মধ্যে একটা তীক্ষ্ণ তুলনা, এর মাধ্যমেই চসার তার সময়ের একটা অসাধারণ, মজাদার এবং সমালোচনামূলক ছবি এঁকেছেন। তিনি দেখিয়েছেন মানুষের যেমনটা হওয়া উচিত আর মানুষ আসলে যেমন, তার মধ্যে ফারাকটা ঠিক কতটা। প্রোলগের প্রায় শেষের দিকে আসে সেই মুহূর্ত যা পুরো তীর্থযাত্রাকে একটা জমজমাট সাহিত্য প্রতিযোগিতায় বদলে দেয়। আসল মজা তো এখনও বাকি।
ঠিক তখনই আসরে নামেন সরাইখানার মালিক দিলদরিয়া লোক হ্যারি বেইলি। তিনি ঘোষণা করেন যে এই লম্বা আর একঘেয়ে যাত্রাকে আনন্দময় করার জন্য তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, একটা খেলা। খেলার নিয়মকানুনও খুব সোজা। প্রত্যেক তীর্থযাত্রী ক্যান্টারবারি যাওয়ার পথে দুটো আর ফেরার পথে দুটো করে গল্প বলবে। যার গল্পের সবচেয়ে বেশি শিক্ষা আর আনন্দ থাকবে সেই হবে বিজয়ী। আর পুরস্কার? ফেরার পরে সরাইখানায় সবার টাকায় তার জন্য থাকবে এক জমকালো ভোজ। 120টা গল্প ভাবা যায় চসারের পরিকল্পনাটা কত বড় ছিল। কিন্তু আফসোসের বিষয়, তিনি তার মৃত্যুর আগে মাত্র 24টা গল্পই শেষ করে যেতে পেরেছিলেন। মানে হোস্টের এই সাধারণ একটা খেলার প্রস্তাব, আর সেটাই হয়ে উঠল ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে বৈচিত্র্যময় একটা গল্প সংকলনের মূল চালিকা শক্তি। তাহলে এত বছর পরেও কেন আমরা চসারকে নিয়ে কথা বলছি? কারণ তিনি দেখিয়েছেন ইংরেজি ভাষাতেও মহান সাহিত্য সৃষ্টি করা যায়। তার লেখা মধ্যযুগের একটা জীবন্ত দলিল। তার গল্পগুলোতে প্রেম, লোভ, বিশ্বাস, প্রতারণার মতো চিরকালীন বিষয়গুলো উঠে এসেছে। আর সবচেয়ে বড় কথা, এই কাজটা আমাদের মনে করিয়ে দেয় যে গল্পই আমাদের এক করে, আনন্দ দেয় আর আমাদের আসল পরিচয়টা তুলে ধরে। প্রোলগের শেষে লটারি করে ঠিক করা হয় কে প্রথম গল্প বলবে, আর ভাগ্যক্রমে দলের সবচেয়ে সম্মানিত ব্যক্তি নাইটকেই বেছে নেওয়া হয়। তিনি রাজি হন এবং তার গল্পের মাধ্যমেই শুরু হয় এক মহৎ সাহিত্যিক যাত্রা। চসার তো তার মহাকাব্য শেষ করে যেতে পারেননি, মাত্র 24টা গল্পই আমরা পেয়েছি। কিন্তু এই চরিত্রগুলোর কথা শোনার পর কি মনে হয়, কে বলতে পারত সেই বিজয়ী গল্পটি যা সবাইকে ছাপিয়ে যেত? এই অসমাপ্ত যাত্রাই হয়তো চসারের সবচেয়ে বড় জাদু, যা আজও আমাদের ভাবনার খোরাক যোগায়।